হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের নতুন আরও একটি ক্লাসে। আজকের এই ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরীক্ষণমূলক সংস্করণকৃত বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ডিজিটাল স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের নাম মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখন কথা হচ্ছে, যোগাযোগ কি আদৌ একা করা সম্ভব? অবশ্যই না। যোগাযোগ করার জন্য একের অধিক বা একাধিক ব্যক্তির প্রয়োজন। তার মানে যখন আমরা একের অধিক বা একাধিক ব্যক্তির সাথে পারস্পরিক বাক্য বিনিময় করব, অবশ্যই আমাদের মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে হবে। এখন যদি আরেকটু ভেঙে বলার চেষ্টা করি, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে। ধরো তুমি তোমার একজন ক্লাসমেট বা তোমার কাছের বন্ধুর সাথে যেভাবে আচরণ করবে, তোমার একজন শিক্ষকের সাথে কি ঠিক একইভাবে যোগাযোগ করবে? অবশ্যই না, একটু তো পার্থক্য হবেই। তো এই মর্যাদা বজায় রেখে কিভাবে আমাদের যোগাযোগ করতে হবে সেটা আমরা এই অধ্যায় থেকে পরিষ্কার একটা ধারণা পাবো। যদি আমরা বইটির দিকে খেয়াল করি, খুব ভালো মতো বুঝতে পারবো যে বইটি বিভিন্ন নতুন মোড়কে রঙিন ছবি দ্বারা চিত্রায়িত করা হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তো আমরা প্রথমে কি করব, এই চিত্রের দিকে খেয়াল করব, পরবর্তীতে কি করব, পরিস্থিতিটা পড়ব, তারপরে আমরা ওই পরিস্থিতিতে থেকে কিভাবে যোগাযোগ করতাম সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আসো পরিস্থিতি একে কি দেখা যাচ্ছে। পরিস্থিতি একে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা বেডরুমে তার পিতা, মাতা, ভাই, বোন চারজন মৌলিক বসে কি করছে, গল্প করছে। তো তাদের গল্পের কথাবার্তা কীরকম হতে পারে, যে পারিবারিক আলাপ আলোচনা কীরকম হতে পারে, যে বাবার অফিস কেমন গিয়েছে, মা সারাদিন কি কি কাজ করেছে না করেছে, ভাই নতুন স্কুল বা নতুন বই পেয়ে কেমন অনুভূতি হচ্ছে, তোমার নতুন বই পেয়ে তোমার কেমন অনুভূতি হচ্ছে, এই ধরনের কিছু পারিবারিক আলাপ আলোচনা। তুমি তো এই পরিস্থিতিতে তোমার বন্ধুদের সাথে থাকলে যে ধরনের যোগাযোগ করতে, অবশ্যই ওইভাবে যোগাযোগ করবে না, তুমি অবশ্যই শ্রদ্ধা এবং স্নেহের সাথে তাদের সাথে যোগাযোগ করবে। তো আসো দেখি এখানে কি লেখা আছে। রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি, সারাদিন কে কি করেছি তা নিয়ে কথা হচ্ছে। তো যেটা একটু আগে বললাম, আমরা পরিবারের এই ধরনের পারিবারিক আলাপ আলোচনাতে আমরা ঠিক শ্রদ্ধা এবং স্নেহের সাথে একে অপরের সাথে যোগাযোগ করব। পরিস্থিতি দুইয়ে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রের দিকে একটু ভালো মতো খেয়াল করি। কি দেখা যাচ্ছে, যে একজন মুচি বসে বসে কি করছেন, জুতো সেলাই করছেন। তার সামনে কে কে আছেন, একজন মা আর তার কে সন্তান। তো এই মুহূর্তে তাদের মধ্যে কি ধরনের আলোচনা হতে পারে, তাদের মধ্যে যে ধরনের আলোচনা হতে পারে সেটা আমরা একটু পরে আলোচনা করছি, কিন্তু তার আগে আমরা কি দেখবো, এখানে লেখা কি আছে। মায়ের সাথে ছেঁড়া জুতো সেলাই করাতে গিয়েছি, একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে আমারও মায়ের কথা হচ্ছে। তো মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে যেহেতু মা এবং সন্তানের কথা হচ্ছে, তারা অবশ্যই জুতো সেলাই সংক্রান্ত কোনো কথাবার্তা জিজ্ঞাসা করছে, যে তারা জুতো সেলাই করতে দিলে তিনি করে দিতে পারবেন কি না, বা হচ্ছে তার মূল্য তিনি কতটুকু নেবেন, এই সংক্রান্ত কিছু কথা। তো আমরা যদি পরিস্থিতি 1 ও 2 একটু কম্পেয়ার করি, তাহলে কি হবে, যে পরিস্থিতি 1-এ যেইভাবে তুমি যোগাযোগ করেছিলে, পরিস্থিতি 2-এ কি তুমি ঠিক একইভাবে যোগাযোগ করবে? একটু তো পার্থক্য হবেই, কারণ পারিবারিক আলোচনা আর বাইরে এসে একজন অন্য ব্যক্তির সাথে আলোচনা কিন্তু একই হবে না, একটু পার্থক্য আছে। তো এটা হচ্ছে এইভাবে আমরা পরিবেশ ভেদে, স্থান ভেদে যোগাযোগ করব। পরিস্থিতি 3। তো পরিস্থিতি 3-এ আমরা কি দেখতে পাচ্ছি, একটা হাসপাতালে 2জন রোগী শুয়ে আছেন, একজন নার্স এখানে, রোগীর পাশে 2জন ব্যক্তি বসা, একজন বসে আছেন, একজন দাঁড়িয়ে আছেন। তো এই পরিস্থিতিতে তাদের সাথে কি ধরনের আলাপ আলোচনা হতে পারে? অবশ্যই তারা জিজ্ঞাসা করবেন না যে রোগীর দিনকাল কেমন যাচ্ছে, কারণ রোগী নিজেই হচ্ছে অসুস্থ, বেডে শুয়ে আছেন। তো এক্ষেত্রে কি ধরনের আলোচনা হতে পারে, যে তার সুস্থতা কামনা করতে পারো, তার আগের থেকে একটু ভালো লাগছে কিনা সেটা জিজ্ঞাসা করা যেতে পারে। তো আসো দেখি পরিস্থিতিতে কি বলা আছে। হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, বাবার সাথে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। তো এই যে চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি, চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য আমরা কি কি বলে থাকি, সেই ধরনের আলাপ আলোচনা ছোট ছোট দলে ভাগ হয়ে আমাদের কি করতে হবে, ভূমিকা অভিনয় করতে হবে। আসো পরিস্থিতি 4-এর দিকে খেয়াল করি।
পরিস্থিতি 4-এ কি দেখা যাচ্ছে, একজন বিক্রেতা কিছু পরিমাপ করছেন। এখানে পাশে দুইজন কি খরিদ্দার বা ক্রেতা জিনিস পরিমাপ দেখছেন বা তাদের সাথে কথাবার্তা বলছেন, এবং এখানে তুমি কি করছো, তার সাথে কোনো দোকানদারের সাথে কোনো কিছু নিয়ে কথাবার্তা বলছো। এখন তোমার সাথে দোকানদারের কি ধরনের আলাপ আলোচনা হতে পারে? অবশ্যই তোমরা ভালো আছেন নাকি, আপনার সময় কেমন যাচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবে না। তুমি অবশ্যই তোমার কাজের কথা জিজ্ঞাসা করবে, যে তুমি যেই পণ্যটা কিনতে এসেছো সেই পণ্যটা আছে নাকি, বা সেটার মূল্য কতটুকু তুমি পেতে পারো এখান থেকে, এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে। তো এই ধরনের দেখো, উপরোক্ত যে দুইটা পরিস্থিতি ছিল, ওই দুই পরিস্থিতিতে আমরা যেভাবে যোগাযোগ করেছি, পরিস্থিতি 3 বা 4-এ কি আমরা ঠিক একইভাবে যোগাযোগ করব? না, একইভাবে তো যোগাযোগ হবে না। যেই পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরিবেশ ভেদে, বয়স ভেদে আলাদা আলাদা কি যোগাযোগ করার মাধ্যম। পরিস্থিতি 5, তো পরিস্থিতির 5-এর চিত্রের দিকে খেয়াল করলে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা স্কুল প্রাঙ্গণ এখানে আছে। এখানে একজন লোক দাঁড়িয়ে হয়তো কিছু জিজ্ঞাসা করছেন। এখানে কিছু স্কুল ফেরত শিক্ষার্থী, যেহেতু তাদের হাতে বই খাতা আছে, তো কি ধরনের কথাবার্তা হতে পারে? হয়তো শিক্ষার্থীরা তাকে কিছু জিজ্ঞাসা করছে, বা ওই অপরিচিত ব্যক্তি বা শিক্ষার্থীদের কিছু জিজ্ঞাসা করছে। আসো আমরা পরিস্থিতিটা আগে পড়ে দেখি। কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি। একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। তো এখন দেখো, একজন অপরিচিত লোক যিনি তোমার এলাকায় নতুন, তিনি তোমাদের কাছে এসে কি করতে চেয়েছেন, ঠিকানা জানতে চেয়েছেন। এখন তোমরা যেহেতু ওই এলাকাতে বাস করো, অবশ্যই তোমরা ওই অপরিচিত ব্যক্তিকে যথার্থ তথ্য দিয়ে সাহায্য করবে। আসো এর পরের পরিস্থিতিতে একটু খেয়াল করি। পরিস্থিতি 6, তো পরিস্থিতি 6-এ কি বলা হয়েছে, যে এখানে চিত্রে কি দেখতে পাচ্ছি, যে একজন একটা বিছানার উপরে বসে ফোনে কথা বলছেন, তার পাশে তার মা অথবা তার বয়সে বড় কেউ একজন দাঁড়ানো, নিচে ছোট একটা বাচ্চা বসে কি করছে, খেলছে। তো আসো পরিস্থিতিটা পড়ি আগে। কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি। শ্রেণীর শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলেছেন। তো এক্ষেত্রে দেখো, তুমি অসুস্থ থাকার কারণে তোমার শিক্ষিকা বা শিক্ষক তোমাকে বাড়িতে ফোন দিয়ে তোমার খোঁজ খবর নিচ্ছেন, যে তুমি কেন স্কুলে আসতে পারোনি, এখন তোমার শারীরিক অবস্থা কেমন, তুমি কতদিন পরের থেকে স্কুলে আবার যাতায়াত শুরু করতে পারবে, এ ধরনের কিছু যোগাযোগ তোমার আর তোমার শিক্ষকের মধ্যে হচ্ছে। তো এই গেল আমাদের পরিস্থিতি 6টা। এরপরে আসো, আমাদের একটা কি আছে এখানে, এরপরে আসো একটা ছক আছে এখানে। ছকের দিকে খেয়াল করি। যোগাযোগের ক্ষেত্রে তোমার কিছু বিবেচ্য বিষয় মাথায় রাখতে হয়। তো ওই ব্যাপারগুলো কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা আসো এই ছকটার দিকে একটু খেয়াল করি। ছকটাতে কি আছে, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয়, সেগুলো নিচে লেখো। তো যোগাযোগের ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচ্য বা আমাদের মনে রাখতে হবে, সেগুলোর মধ্যে একটা কি, বয়স। তার মানে আমাদের বয়স ভেদে আলাদা আলাদা করে আচরণ করতে হবে। এখন ধরো তুমি তোমার বাবা মা, তারা তোমার থেকে বয়সে অনেক বড়, তাদের সাথে যেভাবে কথা বলছো, তোমার ছোট ভাইয়ের সাথে কি একইভাবে কথা বলবে, একইভাবে যোগাযোগ করবে? না, কারণ কি, বয়সের তফাৎ আছে। তাদের সাথে তুমি করে বা আপনি করে, অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করি, তুমি করে কথা বলি বাবা মার সাথে, কিন্তু ছোট ভাই বোনদের সাথে তুই বা তুমি করেই কথা বলা হয়। কিন্তু কাছের বন্ধুদের সাথে যখন কথা বলছি, তখন কি আমরা সাধারণত তুই ব্যবহার করি। তো এটা কি, বয়স ভেদে আমরা কি করছি, যোগাযোগের ক্ষেত্রে বিভিন্নতা তৈরি করছি। এরপরে আসো 2 নম্বরে কি আছে, স্থান। তার মানে স্থান ভেদে আমাদের কি হয়, যোগাযোগের ধরনটা আলাদা হয়ে যায়। যেমন আমরা যে 6টা পরিস্থিতি দেখেছি, 6টা পরিস্থিতিতে 6টা জায়গার কথা আলোচনা করা হয়েছে। তো 6টা জায়গাতে আলাদা আলাদাভাবে আমরা আলাদা আলাদা ধরনের যোগাযোগ করেছি। তার মানে এটা আমরা বলতে পারি যে স্থান ভেদে আলাদা আলাদা যোগাযোগ হয়। এরপর আসেন পরিস্থিতি ভেদে আমাদের কি হয়, যোগাযোগ ভিন্ন হয়। যেমন যেই ব্যক্তির সাথে তুমি হাসপাতালে গিয়ে
তার অসুস্থতার কথা জানতে পারছো বা তার শারীরিক সুস্থতা তুমি কামনা করছো, কোনো উৎসব বা তোমার বাসায় দাওয়াত খেতে এলে কিন্তু তুমি একইভাবে তার সাথে যোগাযোগ করছো না, তার সাথে তখন যোগাযোগের ধরনটা তোমার কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বয়স, স্থান এবং পরিস্থিতি ভেদে আমরা কি করি, যোগাযোগে বিভিন্নতা আনি। তো এই তিনটা ভেদে আমাদের যোগাযোগের ক্ষেত্রটাও কি হয়, বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তো যোগাযোগের ক্ষেত্রে এই সকল বিষয় মাথায় রাখা উচিত বলে আমরা মনে করতে পারি। তো আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করা সম্ভব। পরবর্তী ক্লাসে এ সম্পর্কিত আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।